নমস্কার, আমি দেবপ্রিয়া। আজ আমরা আবারও চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে এবং আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় স্বনামধন্য অ্যাস্ট্রোলজার শ্রী সুমন্ত ঘোষণ মহাশয়। নমস্কার স্যার। জীবনের সকল প্রকার সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিক সঙ্গী নির্বাচন করা, কি তাই তো? আর বর্তমান সিচুয়েশনে যখন চারিদিকে বিবাহ বিচ্ছেদের মতন ঘটনার কথা আমরা শুনতে পাই, আমার মনে তো বারবার করে এই আশঙ্কাটা জাগে যে মানুষের সাথে ভবিষ্যতে আমি সম্পর্ক স্থাপন করব, সেই মানুষটি আদৌ আমার জন্য কম্প্যাটেবল হবে তো? আমাদের সম্পর্ক কি আদৌ দীর্ঘস্থায়ী হবে? আমাদের ভাগ্য কি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে বাধা পড়বে? আর ভাগ্যের কথা আসতেই আমরা সহজেই চলে আসতে পারি জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে, এবং আমাদের আজকের বিষয় বিবাহের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। চলে আসি আমরা স্যারের কাছে। বিগত আলোচনা থেকে স্যার আমরা জানতে পেরেছি যে বিবাহের ক্ষেত্রে জটক বিচার বা মাঙ্গলিক বিচারটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমার মতন আমার অডিয়েন্সদেরও ঠিক একই প্রশ্ন বা কৌতূহল যে এই প্রেম বিবাহ বা সম্বন্ধ করে যে বিয়ে, এটার পেছনে ঠিক কোন গ্রহ দায়ী? আপনার সঙ্গে আপনার প্রশ্নের উত্তরে যেটা বলবো, গ্রহ শুধু নয়, ভাবও দায়ী। দেখুন, প্রেম বিবাহটাকে প্রাচীন শাস্ত্রে 8 প্রকারের বিবাহ ছিল: ব্রাহ্ম, আর্য, দৈব, প্রাজপত্য, রাক্ষস, অসুর এবং পিশাচ বিবাহ। তা আজকের দিনে যেটা লাভ ম্যারেজ, আগেকার দিনে কিন্তু গন্ধর্ব বিবাহ বলা হতো। আমরা যদি রামায়ণ, মহাভারত, পুরাণ দেখি, দেখতে আকছার প্রেম লাভ ম্যারেজ হয়েছে। ঠিক আছে, লাভ ম্যারেজ বা গন্ধর্ব বিবাহ আমরা 5th হাউস থেকে দেখি। 5th হাউস, 5th লর্ড। যদি কারোর হরস্কোপে যদি দেখেন লগ্ন 5th লর্ড মানে লগ্নভাব লগ্নপতি, পঞ্চম ভাব পঞ্চমপতি, সপ্তম ভাব সপ্তমপতি এবং একাদশ ভাব একাদশপতি যদি যুক্ত হয়, তাহলে তার লাভ ম্যারেজ হবে। এটা গেল একদম প্রাথমিক কথা। লগ্ন হচ্ছে আপনি বা আমি, পঞ্চম মানে হচ্ছে প্রেম, লাভ মানে প্রেমিক প্রেমিকা, সপ্তম হচ্ছে আমি তাকে আমার জীবন সঙ্গিনী করছি, আমার স্ত্রী বা স্বামী, তাই জন্য সপ্তম। আর একাদশ মানে হচ্ছে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আজকের দিনে তো লাভ ম্যারেজ হচ্ছে, বাড়ি থেকে মানছে বা বাড়ি থেকে মানছে না, এটা আপনি কী করে জাজ করবেন? যদি 2nd হাউস আর 9th হাউস যদি কানেক্টেড হয়, তাহলে জানবেন যে লাভ ম্যারেজ যেটা হচ্ছে সেটা আমার অভিভাবক অভিভাবিকা সেটা মেনে নেবে। কেন? দ্বিতীয় ভাব থেকে আমরা আলোচনা করেছি যে আমাদের আত্মীয়, সে আত্মীয় কি কুটুম্ব, 2 ধরনের আত্মীয়। একটা হচ্ছে রক্তের সম্পর্কে আত্মীয়, জেনেটিক্যালি যে মিল আছে এমন আত্মীয়, সেটা 6th হাউস থেকে দেখা হয়, 6 লর্ড থেকে। আর যে মানে কি বলবো, বৈবাহিক অনুমোদন সিদ্ধ যে আত্মীয়তা, যেমন আমার সঙ্গে আমার ওয়াইফের পরিবারের কোনো মিল নেই, বিয়ে যখনই মন্ত্রে বাধা পড়েছি তখন সে আমার আত্মীয় হয়ে গেছে, অনুমোদন সিদ্ধ আত্মীয়, সেটা দেখতে হবে। জ্ঞাতি যাকে বলি, সেটা হচ্ছে 2nd হাউস থেকে। যদি 2nd হাউস 2nd লর্ড এই পঞ্চম, সপ্তম এবং একাদশের সঙ্গে কানেক্ট হয়ে যায়, তাহলে বিবাহে কিন্তু পরিবারের সম্মতি থাকবে। যদি দ্বিতীয় ভাবের কানেকশান না থাকে, তাহলে কিন্তু বিবাহে সম্মতি থাকবে না, কোনোভাবেই থাকবে না। এর সঙ্গে 9th হাউসকে গুরুত্ব দেব, কেননা আমাদের বিবাহটা কিন্তু একটা বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু হয়। ঠিক আছে, যাকে আমরা বৈদিক বিবাহ বলি। এখন পৌরাণিক বিবাহ হচ্ছে, যাই হোক, মন্ত্রে সেইটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। নবম ভাব হচ্ছে যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান। যদি 9th হাউসে কানেক্টেড হয়, তাহলে তার মন্দিরে বিয়ে হতে পারে বা পুরোহিত ডেকে বিবাহ হবে। যদি 9th হাউসে কানেকশন না থাকে, রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল আজকের দিনে। ঠিক আছে, তো সুতরাং হরস্কোপের সঙ্গে যদি লগ্ন পঞ্চম, সপ্তম, একাদশে কানেকশন থাকে, লাভ ম্যারেজ হবে। 2nd কানেকশন থাকলে পরিবার মেনে নেবে, 2nd কানেকশন না থাকলে পরিবার মানবে না। আর 9th কানেকশন থাকলে সঠিক বৈদিক রিচুয়ালস মেনে কিন্তু বিবাহ হবে। আর যার 5th হাউসের কানেকশন থাকবে না, শুধু লগ্ন সপ্তম একাদশের কানেকশন রইল, দ্বিতীয়ের কানেকশন রইল, সেক্ষেত্রে দ্বিতীয়ের কানেকশন থাকবেই সম্বন্ধ করে, যেহেতু বিয়ে। লগ্ন সপ্তম একাদশ, লগ্ন দ্বিতীয় সপ্তম একাদশ, তাদের সম্বন্ধ করে বিবাহ হবে। আচ্ছা স্যার, তাহলে আমরা জেনেই নিলাম। বর্তমানে স্যার একটা জিনিস আমরা খুব বেশি দেখতে পাই যে অনেক জাতক জাতিকারই দীর্ঘ 10-12 বছর ধরে প্রেমের সম্পর্ক কন্টিনিউ হচ্ছে এবং তারপর আলটিমেট তাদের সম্পর্কটা টিকছে না। এইটা ঠিক কেন হচ্ছে? এটা এই নিয়ে কিন্তু কোনো ধ্রুপদী জ্যোতিষ বইয়ে কিন্তু কোনো সূত্র নেই। এটা কিন্তু রিসার্চের মারফত কিন্তু আমরা জেনেছি, এবং এই রিসার্চটা আমি যদি বলি আমার, তাহলে কিন্তু সত্যের অপলোপ করা হবে। এটা আমার স্যারের, আমার ডক্টর রণতোষবাবুর সূত্র, এবং 99% ক্ষেত্রে এটা প্রযোজ্য। মঙ্গল এবং কেতু যদি এক ঘরে থেকে লগ্নভাব বা সপ্তম ভাবকে প্রভাবিত করে, বা
মঙ্গল কেতুকে দেখছে এবং সেই মঙ্গল আইদার লগ্ন বা সপ্তম ভাবকে প্রভাবিত করছে, তাহলে জানবেন বহুদিনের সম্পর্ক লাস্ট মুহূর্তে গিয়ে ভেঙে যাবে। এমনও দেখেছি সম্বন্ধ করে বিয়ের কার্ড ছাপানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, বা আজকের দিনে যে ভিলা যেগুলো করা হয়, যে অনুষ্ঠানের যে বাড়ি যেগুলো করা হয়, সেগুলো বুক হয়েছে, লাস্ট মুহূর্তে গিয়ে কিন্তু বিবাহ ভেঙে গেছে। মঙ্গল কেতু কানেক্টেড হবে, লগ্নভাব সপ্তম ভাবের সঙ্গে জোরালোভাবে কিন্তু যুক্ত হবে, এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। অনেক ক্ষেত্রে হয় কি মঙ্গল কেতু কানেকশন হলো না, হতেই পারে, সেক্ষেত্রে মঙ্গল কেতুকে দেখবে, তার মঙ্গলের দৃষ্টি আমরা কী জানি, চতুর্থ, সপ্তম এবং অষ্টম। মঙ্গল আইদার চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি বা অষ্টম দৃষ্টিতে কেতুকে দেখবে, দেখে লগ্নভাব বা সপ্তম ভাবকে প্রভাবিত করবে, তাহলে বহুদিনের সম্পর্ক কিন্তু ভেঙে যাবে। এবার এর সূত্রটাকে আমি একটুখানি নিজের মতো করে ইলাবোরেট করেছি, একটুখানি বলছি, যারা আমাদের এই আলোচনা হয়তো অনেক অ্যাস্ট্রোলজারও শুনবেন বা যারা জ্যোতিষ শিক্ষার্থী দ্বারা শুনবে। আমি আবার একটু আগে বলছি, কালপুরুষের লগ্ন ভাবটাকে দেখতে হবে, যেটাকে ভচক্র বলা হয় আমাদের ভাষায়। তার অধিপতি লগ্নপতি এবং অষ্টমপতি হচ্ছে মঙ্গল। লগ্নপতি মানে আমি, অষ্টম মানে হচ্ছে লিঙ্গ, আমি একটু আগেই বলেছি। আর কেতু মানে হচ্ছে কেটে দেওয়া, কাটস, সেপারেটেড। তা সেক্ষেত্রে আমি দেখেছি কি, এটা এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে মঙ্গল কেতু কানেকশন হলো, লগ্নভাব সপ্তম ভাবের সঙ্গে কানেক্টেড হলো। কারুর হরস্কোপে যাদের এরকম ঘটনা ঘটেছে দেখবেন অবধারিত তাদের এই সংযোগ দেখতে পাবেন। স্যার, অনেক সময় আমরা এটা দেখে থাকি যে বিয়ে হয়ে গেছে এবং বিয়ের পরে অনেক সময় আমরা দেখি যে হাজব্যান্ড বা ওয়াইফ কেউ একজন হঠাৎ করেই আলাদা হয়ে গেলেন বা পালিয়ে গেলেন, এই ব্যাপারগুলো ঠিক কেন? সেক্ষেত্রেও আমরা একটা এম্পেরিক্যাল অ্যাপ্রোচ ফলো করব। আমি একটু আগেই বলেছি, চতুর্থ সপ্তম দ্বাদশ পীড়িত হতে হবে, রবি বুধ পীড়িত হবে, চন্দ্র বৃহস্পতি শনি, এগুলো হলে বিচ্ছেদ। কিন্তু আপনি বলতেন সঙ্গে সঙ্গে এটা কী করে আমরা দেখব? দেখুন, খুব সহজভাবে যুক্তিপূর্ণভাবে আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা কিন্তু খুব সহজে এই ব্যাপারে জানতে পারবো। বিবাহের মেন যে কারক গ্রহ, হাজব্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রে শুক্র যদি খুব বাজে একাধিক গ্রহ দ্বারা পীড়িত হয়, এবং শুক্র থেকে আইদার চতুর্থ, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘর যদি বাজেভাবে পীড়িত হয়, বাজেভাবে পীড়িত মানে এখানে মঙ্গল, রাহু, শনি, মঙ্গল এইসব গ্রহ দ্বারা যদি পীড়িত হয়, বিরুদ্ধ গ্রহ, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনা হয়। অনেক ক্ষেত্রে পালিয়ে যায়, অনেক ক্ষেত্রে কিন্তু ওয়াইফ মারা যায়। স্যার, এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে, যে শুক্র যদি চন্দ্র এবং মঙ্গল এই দুটো গ্রহের সাথে একসাথে বসে, সেটা কোনভাবে দেখতে হবে? সেটা যদি দশমভাবে, হ্যাঁ, শুক্র চন্দ্র মঙ্গল যদি যুক্ত হয়, আমরা খুব সহজেই বিচার করতে পারি যে হাজব্যান্ড আপনার জীবনে আসবে, হ্যান্ডসাম হবে, দেখতে সুন্দর হবে, এবং সে আইদার টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যুক্ত হবে। শুক্র মঙ্গলের কানেকশনের জন্য তার মধ্যে সেক্সুয়াল যে নিডনেস সেটা বেশি থাকবে। শুক্র চন্দ্র কানেকশানের জন্য কিন্তু তার মধ্যে আবেগের যে কি বলবো, আবেগের যে আধিক্যতা সেটা বেশি থাকবে। তার মধ্যে ডুয়েল পার্সোনালিটি থাকবে, ক্রোধও যেমন থাকবে, অ্যাঙ্গারও থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এদের হাজব্যান্ড কিন্তু আইদার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আসে। আর আরেকটা কথা, শুক্রচন্দ্র মঙ্গলের কানেকশন যদি থাকে, তার উপর যদি পাপ গ্রহের দৃষ্টি থাকে, বিবাহ পরবর্তী জীবনে অন্য নারীর প্রতি সে কিন্তু আসক্ত হতে পারে। আচ্ছা স্যার, এইখানে আমার আরেকটা প্রশ্নও আছে, যে যার চার্টে, যে জাতক বা জাতিকার চার্টে এই কানেকশনটা থাকছে, শুধু কি তার ক্ষেত্রে এটা হচ্ছে, বা ধরুন আমি আমার চার্ট দিয়ে বলছি, আমার চার্টে আমার তুলা রাশি এবং মকর লগ্ন, আমার রাশির ঘরে, আমার দশমে তুলা রাশির ঘর, এবং সেই রাশির ঘরে আমার শুক্রচন্দ্র মঙ্গল একসাথে কানেক্টেড হয়ে বসে আছে, এবং সেটা আমার 4th হাউস এবং আমার হাজব্যান্ডের হাউসকে কানেক্ট করছে। তো সেক্ষেত্রে কি এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য? আমার নিশ্চয়ই দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আপনি যদি আপনার হাজব্যান্ডের হরস্কোপও দেখেন, আমি আবার বললাম যে একটু আগেই আমি আমাদের আগের এপিসোডে আমি বলেছিলাম যে পূর্বজন্মেষু ইয়া নারী, পূর্বজন্মেষু ইয়া বিদ্যা, পূর্বজন্মেষু ইয়া ধনম, অগ্রেধাবতী। ইন্টার কানেকশন ডেস্টিনি থাকবেই, তা না হলে কিন্তু ঘটনা ঘটবে না। ইন্টার কানেকশন ডেস্টিনি থাকতেই হবে, তা না হলে কিছুতেই। এই যেমন আজকে আমার এখানে যে বসে আছি, আপনি দেখবেন আমার তুলা লগ্ন, আপনি বলেন আমরা তুলা রাশিতে চন্দ্র রয়েছে, তারপরে পূর্বজন্মে কোনো না কোনোভাবে আমরা কানেক্টেড ছিলাম। আজকে নিয়তি আমাদের এখানে সামনে এনে দিয়েছে। ওই ভদ্রলোক বলল যে আমার মকর লগ্ন, একজন বলল, বা বৃশ্চিক লগ্ন। আমি কি বলেছি? একটু আগেই বলেছি যে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে দেখেছি যে দ্বাদশ বা সেই ভাব বা সপ্তম ভাব লগ্ন হয়, তেমনি অন্য পুরুষ মানুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আমার তুলা লগ্ন তার বৃশ্চিক লগ্ন বা কন্যা লগ্ন হতে হবে বা মেষ লগ্ন হতে হবে, আগের জন্মে তাদের সাথে সম্পর্ক ছিল। এগুলো পাস্ট লাইফ কানেকশন থেকে আসে।
এমনি এমনি ধরুন মানে কানেকশন কিন্তু হয় না। যেমন ধরুন যারা, আমি অন্য প্রসঙ্গে আসছি, ধরুন কেউ জ্যোতিষবৃত্তিতে রয়েছে, হ্যাঁ, তাদের হরোস্কোপে 6 এবং 10 কানেকশন থাকবে, কেননা সে আগের জন্মেও সে জ্যোতিষবৃত্তি করেছে, হঠাৎ করে সে কিন্তু জ্যোতিষী হয়নি। আগের জন্ম হচ্ছে নবম ভাব, সেকেন্ড লর্ড নবমের যে সেকেন্ড 10th হাউস এবং নবমের যে দশম ষষ্ঠ, সুতরাং দশম এবং ষষ্ঠের যদি কানেকশন কারোর হরোস্কোপে থাকে যে কোনো জ্যোতিষীর কুণ্ডলিতে, সে ভালো জ্যোতিষী হবে, কেননা সে পূর্বজন্ম থেকে নিয়ে আসছে। তেমনি বিবাহের ক্ষেত্রেও তাই, আপনার সঙ্গে যে আমার সংযোগ হবে বা আপনার সঙ্গে আমার বয়ফ্রেন্ডের যে সংযোগ হবে বা যারই হোক, দ্বাদশ লগ্নের দ্বিতীয় ঘর, দ্বাদশ ঘর বা লগ্ন থেকে সপ্তম ঘর, সেটা লগ্ন হবে, অবতারিত হতেই হবে। আর যদি নাও হয় লগ্নপতি, সেই ধরুন অন্য কারো মীন লগ্ন, আমার লগ্নপতি শুক্র, সেই শুক্র তার লগ্নে থাকতেই হবে। এবার স্যার আমার আরেকটা কোয়ারি আছে, সেটা হচ্ছে সপ্তমপতি যদি কোনোভাবে এফ্লিক্টেড হয়, সেক্ষেত্রে বিবাহিত জীবনে তাকে কী কী সমস্যা? বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সপ্তম ভাব যদি অ্যাফ্লিক্টেড হয়, দু ধরনের এটাকে আমরা বর্গীকরণ করতে পারি। সপ্তম ভাব অ্যাফ্লিক্টেড হলো, সপ্তমপতি অ্যাফ্লিক্টেড হলো এবং হয়ে বক্রী গ্রহের নক্ষত্রে থাকলো, শুক্র পীড়িত হলো, তার কিন্তু বিবাহ হবে না, সে অতি সুখ পাবে না হাজব্যান্ড বা ওয়াইফের থেকে, এটা হবে না। এবার যদি ধরুন পীড়িত হলো, বা বক্রী গ্রহের দ্বারা পীড়িত হলো না, বা বক্রী গ্রহের নক্ষত্রে রইল না, হোয়াট এভার রইল, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে সেকেন্ড হাউসকে আমরা দেখব। সেকেন্ড হাউসে যদি অ্যাফ্লিক্টেড হয়, তাহলে তার কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ বিবাহ পরবর্তীকালে মারা যেতে পারে, অফ হয়ে যেতে পারে, ডিমাইস হয়ে যেতে পারে। যদি সেটাও না হয়, সেকেন্ড হাউস যদি ধরুন অ্যাফ্লিক্টেড হলো না, কিন্তু সপ্তমপতি অ্যাফ্লিক্টেড, প্রচুর টাকা বেরোবে তার সঙ্গিনী বা সঙ্গীর শারীরিক চিকিৎসার জন্য। এবার ধরুন কারো যদি সেকেন্ড হাউসে রাহু বা কেতুর মতন পাপগ্রহ বসে থাকে, সেক্ষেত্রে তাকে কি? সেক্ষেত্রে 7th লর্ডকে দেখতে হবে। 7th লর্ড যদি অ্যাফ্লিক্টেড হয়, 7th হাউস যদি অ্যাফ্লিক্টেড হয়, এবং আপনার প্রসঙ্গ ধরেই বলছি, সেকেন্ড হাউস যদি অ্যাফ্লিক্টেড হয়, আমি আবার বললাম হাজব্যান্ড ওয়াইফের জীবন স্প্যান কম, সুন্দরভাবে বলে দেওয়া যায় হাজব্যান্ড ওয়াইফের জীবন স্প্যান কম হতেই হবে। আর যদি দেখা যায় যে সেকেন্ড হাউস অ্যাফ্লিক্টেড নয়, বা 7th হাউস ভাব অ্যাফ্লিক্টেড, 7th লর্ড অ্যাফ্লিক্টেড, কিন্তু কেন্দ্রকোণে বসে ভালো নক্ষত্র পেয়েছে, ডিভোর্স হলো না, সম্পর্ক ভালো, কিন্তু আপনি কোনোদিনও শান্তি পাবেন না, বিবাহ পরবর্তী জীবনে প্রচুর টাকা তার চিকিৎসার জন্য ব্যয় করতে হবে। স্যার আমরা কি হাজব্যান্ড বা ওয়াইফের কি রাশি বা লগ্ন হতে পারে, এটাও কি আমরা নিশ্চয়ই জানতে পারি? নিশ্চয়ই। জাতক দেশমার্গ বলে একটা বই আছে, সোমযাজির বই, জাতক দেশমার্গ, সেখানে একদম স্পষ্ট কথা বলা আছে। আপনার যে নবাংশ লগ্ন, সেটা তার রাশি হতে পারে, আপনার যে লগ্ন সেটা তার রাশি হতে পারে, আপনার লগ্নের যে 7th লর্ড সেটা তার রাশি হতে পারে, বা আপনার সপ্তমপতি যে ভাবে রয়েছে সেই ভাবাধিপতি যে রাশিতে উচ্চস্থ হয় বা নিচস্থ হয়, সেটা তার লগ্ন হতে পারে। যেমন কথাই বলছি, আমার সপ্তমপতি মঙ্গল, আমার তুলা লগ্ন, কর্কট রাশিতে রয়েছে, তারপরে কর্কট রাশির অধিপতিকে চন্দ্র, তাহলে চন্দ্র কোথায় এক্সাল্টেড হয়? বৃষ রাশিতে, আর কোথায় নিচস্থ হয়? বৃশ্চিক রাশিতে। তাহলে আমার বউয়ের আইদার বৃষ রাশি হবে বা বৃশ্চিক রাশি হবে, আমার বউয়ের বৃশ্চিক রাশি। বা হয়তো আমরা জেনে গেলাম অনেক কিছু স্যারের কাছ থেকে। এবার আমার আরেকটা কোয়ারি আছে স্যারের কাছে, সেটা হচ্ছে আমরা হাজব্যান্ড বা ওয়াইফ কিভাবে কর্মসূত্রে পাবো, নাকি আমাদের কোন দিক থেকে হবে, এটা কিভাবে জানতে পারবো? আচ্ছা, এটা খুব সবাই জানতে চায়। যাই হোক, সপ্তমপতি যেভাবে বসে আছে, সেই ভাব রিলেটেড যে স্থানগুলো নির্দেশিত হয়, সেই ভাব থেকে আমরা জানতে পারি। যেমন সপ্তমপতি যদি লগ্নে থাকে, আপনার খুব পরিচিত জনের সঙ্গেই আপনার কিন্তু বিবাহ হতে পারে, যাকে আপনি অনেক দিন ধরে চেনেন। সপ্তমপতি যদি সেকেন্ড হাউসে থাকে, দ্বিতীয় ভাব থেকে আমরা কী বিচার করি? ব্যাংক, প্রতিষ্ঠান, ধনভাগ বিচার। ধনভাগ কোথা থেকে আসে? ব্যাংক, পোস্ট অফিস, যেখানে টাকা রাখা হয়, বা ধরুন কি বলবো, অনেক সভাস্থল যেখানে স্পিচ দেওয়া হচ্ছে, সে কোনো জায়গা থেকে আপনি পেতে পারেন। থার্ড হাউস যদি সপ্তমপতি থার্ড হাউসে থাকে, ছোট জার্নি করছেন, শর্ট জার্নি, এখান থেকে ধরুন চন্দননগর যাচ্ছেন, আমার বাড়ি চন্দননগর, বা দুর্গাপুর যাচ্ছেন, হোয়াট এভার, রাস্তাঘাটে দেখা হতে পারে। আর কোথায় দেখা হতে পারে? গাড়ির মধ্যে, বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, পরিবহন, ছোট যে পরিবহন যে জায়গা, প্রতিবেশীর মধ্যে প্রেম হতে পারে, এগুলো বলে দেওয়া যায়। সপ্তমপতি চতুর্থভাবে রয়েছে, কোচিং সেন্টারে প্রেম হবে, ঠিক আছে, কোচিং সেন্টার থেকে প্রেম হতে পারে, টিউটোরিয়াল হোম থেকে প্রেম হতে পারে, স্কুলে প্রেম হতে পারে। সপ্তমপতি 5th হাউসে রয়েছে, শপিং মলে যান, শপিং মল, সিনেমা হল, পার্ক, এইসব জায়গা হতে পারে। সপ্তমপতি ষষ্ঠভাবে রয়েছে, পুলিশ স্টেশন, আইন আদালত,
হসপিটাল, ডক্টরস চেম্বার, সেসব জায়গা হতে পারে। স্যার আপনি এইমাত্র বললেন যে চতুর্থভাবে যখন বসছে সপ্তমপতি তখন কোচিং সেন্টার থেকে প্রেম হচ্ছে, তো অনেকের এই অল্প বয়সে এই প্রেমের যোগটা থাকেই, তো এইটা কিভাবে বোঝা যায় যে প্রেম কোন বয়সে আসবে? এটা 5th হাউসে যদি কারো রাহু থাকে বা শুক্র থাকে, ঠিক আছে, বা 5th লর্ড যদি রাহু বা শুক্রের সঙ্গে কানেক্টেড হয় এবং মার্কারিকেও ধরবো, আচ্ছা, তাহলে খুব কম বয়সেই প্রেম চলে আসে। বুধের প্রভাব, বুধ বালক, হ্যাঁ বুধ যেহেতু গ্রহ, বুধের একটা বুধ বালক, তাই জন্য। আর রাহু শুক্র কেন? রাহু হচ্ছে চণ্ডাল, তা চণ্ডাল কথাটাকে আমরা ওইভাবে না, চণ্ড মানে কি প্রচণ্ড, যার বেগ সহ্য করা যায় না, আর আল মানে কি বাধা দেওয়া। শুক্র সৌন্দর্যের কারক, কামের কারক, সেক্ষেত্রে সৌন্দর্য কাম ভাবকে আমি আটকে রাখতে পারছি, আমি আকৃষ্ট হচ্ছি বিপরীত লিঙ্গের প্রতি, রাহু। আর শুক্র কি অপোজিট সেক্স, আমি বললাম। তাই জন্য রাহু শুক্র যদি 5th হাউস 5th লর্ডের সঙ্গে কানেক্টেড হয় এবং মার্কারি, খুব কম বয়সে প্রেম চলে আসবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আরেকটা কোশ্চেনও স্যারের কাছে একটু করে নেব, সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে কি দশা অন্তর্দশার কোনো প্রভাব পড়তে? নিশ্চয়ই, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। দেখুন, মূল পরাশর হোরাশাস্ত্র যদি আমরা দেখি, সেখানে টোটাল 42টা দশার কথা সেখানে লেখা আছে। নাক্ষত্রিক দশাও যেমন আছে, রাশি দশাও আছে, সেটা নিয়ে আমরা অন্য আলোচনা করব। ষোড়শোত্তরী দশা, দ্বিসপ্তশতী সমাদশা, এগুলো অনেক আছে, আমরা এইসব নিয়ে আজকে আলোচনা করব না। ওখানে দুটো দশার কথা বলা হয়েছে, একটা হচ্ছে বিংশোত্তরীয় দশা, আর একটা হচ্ছে অষ্টোত্তরীয় দশা। অষ্টোত্তরীয় দশাটাও আমরা কিন্তু আজকের দিনে নেব না, কারণ মহর্ষি পরাশর কিন্তু বলেছে কৌলৌ নাক্ষত্রিকী দশা, বলা হয়েছে বিংশোত্তরীয় দশা। কলিযুগে নাক্ষত্রিকী দশা হিসেবে বিংশোত্তরীয় দশাকে আমরা নেব। সেক্ষেত্রে লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম এবং দ্বাদশ, লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম এবং দ্বাদশ, এই 5টা ভাবের অধিপতির অন্তর্দশা, মহাদশা বলছি না, আমি আরও শর্ট করে দিচ্ছি, মিলিয়ে দেখবেন। মহাদশাকে বাদ দিয়ে দিন, আমি চাইছি জ্যোতিষটা কত সরলীকৃত করা হয়। মহাদশাপতি বাদ, লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, দ্বাদশ, এই 5টা ভাবের অধিপতির দশা বা 5টা ভাবে যে যে গ্রহ বসে আছে তার অন্তর্দশায় কিন্তু বিবাহ হতে পারে, যদি বিবাহের বয়সটাকে আমাদের নির্ধারণ করতে হবে, কার আগে বিবাহ, কার মানে বিলম্বে বিবাহ, সেটাকে আমাদের যাচ করে নিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আমরা কি দেখব, কাদের প্রথম বিলম্বে বিবাহ হয়? সপ্তম ভাব যদি পাপপীড়িত হয়, লগ্ন ভাব যদি পাপপীড়িত হয়, এবং লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, দ্বাদশ, এই 5টা ভাবে যদি কোনো বক্রী স্থিরগামী গ্রহ থাকে। স্থিরগামী গ্রহ কী কী? বৃহস্পতি, শনি, কিছু কিছু ক্ষেত্রে মঙ্গলও কিন্তু বক্রী হলে একটুখানি তার স্থিরগামী হয়ে যায়। তাহলে লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, দ্বাদশ এই ভাবে যদি কোনো বক্রী গ্রহ থেকে থাকে, এর অধিপতি যদি বক্রী হয়, বা এইভাবে যদি বৃহস্পতি শনি যদি বক্রী থেকে থাকে, এদের বিলম্বে বিবাহ হবে। 28 বছরের আগে বিবাহ হবেই না, 30, 32, 35-এ বিবাহ হবে। স্যার এটা অ্যাকচুয়ালি আমার চার্টেই আছে, তাহলে দেরিতে বিবাহ হবে। বৃহস্পতি, আমি একটু আগেই বলেছি, আমাদের পডকাস্ট শুরু হওয়ার আগে, আপনার 31-এ বিবাহ হবে। 31 একটা মহিলার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু খুব তাড়াতাড়ি বিবাহ নয়। আপনি দেখবেন আমার সূত্র এগুলো কোনো, দেখুন ঋষিরা কিন্তু আমাদের একটা মানে কি বলবো, মানে একটা সূত্রের একটা অবতারণা দিয়ে গেছে, আমাদেরকে কিন্তু এটাকে ইলাবোরেট করতে হবে। সহজ সূত্র, লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, দ্বাদশ এইভাবে যদি কোনো বক্রী গ্রহ থাকে, বা এই ভাবাধিপতি যদি বক্রী হয়, বা এই ভাবে যদি পাপ গ্রহ থেকে থাকে, বিলম্বে বিবাহ হবে, একদম বানানো সূত্র। আর এইভাবে যদি কোনো বক্রী গ্রহ না থাকে, শুভ গ্রহ থেকে থাকে, তাহলে তাড়াতাড়ি বিবাহ হবে। এবার আমরা চলে আসি হচ্ছে স্যার বিবাহের ক্ষেত্রে নক্ষত্র, মানে ধরুন আমার সপ্তমের অধিপতি যদি বিশাখা নক্ষত্রে বসে থাকে, সেই নক্ষত্রেরও কি কোনো স্পেসিফিক এফেক্ট আমার? নিশ্চয়ই, নক্ষত্র হচ্ছে একটা গ্রহ কিভাবে ফল দেয়, গ্রহটি যে ভাবাধিপতি সেই ভাবের ভাব অনুযায়ী, যে ভাবে বসে আছে সেই ভাব অনুযায়ী, এবং গ্রহটি যার নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র অধিপতি অনুযায়ী। এবার আপনার যদি মকর লগ্ন সাপেক্ষে ধরি, আপনি যেহেতু আপনার চার্টে উদাহরণ দিলে বলি, আপনার শুক্র বসে আছে দশমভাবে ধরে নিই, তাহলে শুক্র পঞ্চমপতি, দশমপতি বসে আছে, কার নক্ষত্রে আছে? না বৃহস্পতির নক্ষত্রে আছে। বৃহস্পতি তৃতীয়পতি তথা দ্বাদশপতি। তাহলে হরস্কোপের সঙ্গে কী কানেক্ট হলো? 5, 10, 3, 12, 3, 12, 5, 10 কানেক্ট হলো। এবার ওখানে দেখতে হবে আর কী কী গ্রহ বসে আছে। ওখানে বসে আছে মঙ্গল দেখুন আপনার একাদশপতি তথা চতুর্থপতি, তাহলে সেখানে 4, 11 ভাবেরও সিগনিফিকেশন আসবে, এবং সঙ্গে আছে চন্দ্র, সপ্তম ভাবেরও সিগনিফিকেশন আসবে। ওই ভাব রিলেটেড যাবতীয় যখন আমরা ফল বলবো, ওই সমস্ত ভাবের যে
কি বলবো যে ফলাদেশগুলোকে অ্যাসিমিলেট করে জ্যোতিষী তার নিজস্ব অনুশীলনে কিন্তু ব্যাখ্যা করবেন, তাহলে দেখবেন ফলাদেশটা আরও খুব কম্প্যাক্ট হবে। বর্তমান সমাজ ব্যবস্থায় স্যার অনেক সময় আমরা দেখে থাকি ইন্টারকাস্ট ম্যারেজ অনেকে করে থাকে, তো সেইটা কেন হয়, সেটার কি কোনো ব্যাখ্যা অ্যাস্ট্রোলজিতে আছে? 100% আছে। ইন্টারকাস্ট ম্যারেজ কেন হয়, আমার ইন্টার রিলিজিয়ান ম্যারেজও কেন হয়, হ্যাঁ সেটাও আছে। কি করে বোঝা যায়? কিছুদিন আগে অবধিও আমি আমার দিক থেকে বলি, কিছুদিন আগে অবধিও আমি ভাবতাম আমার ইন্টারকাস্ট ম্যারেজ হবে। আমি তো জ্যোতিষ 20 বছর ধরে প্রায় এই প্রফেশনে আছি, আমার 7th হাউসে রাহু আছে। কিন্তু যখন আমি বহু বছর আগে আমি প্রচুর বড় বড় জ্যোতিষীদের আশীর্বাদ পেয়েছি, ভগবানের আশীর্বাদ, কিন্তু আমার ইন্টারকাস্ট ম্যারেজ হয়নি। আনকনভেনশনাল ম্যারেজ হলেও আমার কিন্তু সেম কাস্টের মহিলার সাথেই বিবাহ হয়েছে। এটা কেন হলো? আমি তখন মনে মনে ভাবলাম, আমি চার্ট দেখলাম, যাদের হরোস্কোপে 7th হাউসে রাহু রয়েছে, শনি রয়েছে, কিন্তু তাদের সেম মানে কি বলবো পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। এটা কেন? যদি দেখা যায় 9th হাউস খুব বাজেভাবে অ্যাফ্লিক্টেড হয়েছে, আমি একটু আগেই বলেছি 9th, এটা কিন্তু আমার নিজস্ব রিসার্চ, আমি 10টা চার্ট দেখে তবে কিন্তু আসছি। যদি 9th হাউস হচ্ছে আমাদের মন্ত্রোচ্চারণের পাঠ, বৈদিক রিচুয়ালস, যে মুসলিম সে ইসলামীয় কালচার মানবে, যে খ্রিশ্চান সে খ্রিশ্চান কালচার মানবে। 9th হাউস ডিনোটস ইউর কালচার। 9th হাউস যদি ড্যামেজ হয় আমি কালচারের বিপক্ষে চলে যাব, যেটা প্রচলিত ধারা। আর একটা কি, 2nd হাউস। 2nd হাউস হচ্ছে আমার কুটুম্ব, আমি যে পরিবারের সাথে আমার বৈবাহিক সম্পর্ক স্থাপিত হবে এবং আমার বংশধরের বা বংশ কি পুত্রকন্যা হবে, যে পরিবার, যে ব্রিজ, সেই ভাব যদি অ্যাফ্লিক্টেড হয় তাহলে আমার ইন্টারকাস্ট ম্যারেজ হবে। শুধু সপ্তম থেকে বিচার করলে গণনা মিলবে না। আচ্ছা, স্বভাব হতে পারে সেম কাস্টের মহিলার সাথে বিয়ে হলো, কিন্তু স্বভাবটা একটু অন্য মানুষের মতো, কিন্তু পারিবারিক ব্যাপারটা ওটা বোঝাবে না। 9th হাউস 2nd হাউস যদি অ্যাফ্লিক্টেড হয় তাহলে ইন্টারকাস্ট ম্যারেজ অবধারিত, অবধারিত। ইন্টার রিলিজিয়ান কাদের হয়? সেক্ষেত্রে 9th হাউস, 2nd হাউস এবং 5th হাউস, এই 3টে ভাবকেও অ্যাফ্লিক্টেড হতে হবে। 5th কেন? 9th এর 9th ভাবুন, যদি ফলো করি সেক্ষেত্রে ডবল অ্যাফ্লিকশন হলো। সেক্ষেত্রে কিন্তু শাহরুখ খানের মতো বিবাহ হবে। শাহরুখ খান, তার ওয়াইফ হচ্ছে একজন হিন্দু ব্রাহ্মণ কন্যা, তার সাথে বিবাহ হয়েছে। সুতরাং জ্যোতিষে সবই বলা যায়, শুধু একটুখানি আমাদের চিন্তা শক্তিটাকে ফোকাস করতে হবে। এছাড়া আমরা 5th হাউস থেকে যেহেতু প্রেমের বিচারটাও হ্যাঁ, সেই কিন্তু তা সত্ত্বেও সেক্ষেত্রে ওটা পড়ে, তার সত্ত্বেও 9th এক্ষেত্রে ভাবন যে থিওরি সেটা ফলবতী হবে। 9th যেমন কথার কথা আমি আপনাকে বলছি, যাদের লগ্ন বা পীড়িত ধরুন, সে কিন্তু কোনোদিনও কাজ করে সে যদি একজন পুলিশ অফিসারও হয়, সে শান্তি পাবে না। আমি এরকম প্রচুর চার্ট দেখেছি। আমার যে একজন আমার ছাত্র আমার কাছে কনসালটেশন নেন, অ্যাডিশনাল এসপি ঝাড়গ্রাম, তিনি একদম উঁচু পদে রয়েছে, কিন্তু প্রায় পদে বলতে আমি প্রফেসর হতে চেয়েছিলাম, কিন্তু আমি পুলিশের এসপি হয়েছি। আমার ভালো লাগে না, কারণ 10th এর 4th হাউস, ব্যাপারটা বুঝুন। কোন কাজ করলে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন সেটাও কিন্তু নির্ধারণ হয়ে যাবে লগ্ন থেকে। আচ্ছা স্যার, এখানে আমার একটা প্রশ্ন আছে, পীড়িতটা আমরা কিভাবে ধরবো? মানে এফ্লিক্টেড কোনো পাপগ্রহের সাথে বসে, বা মেন জিনিস হচ্ছে 2 ধরনের পীড়িত, 2 ধরনের হয়। একটা হচ্ছে ফাংশনাল ম্যালিফিক, আর একটা হচ্ছে ন্যাচারাল ম্যালিফিক। প্রাকৃতিক যে ক্ষতিকারক গ্রহ বা পুণ্যবান গ্রহ বলে কিছু হয় না, আমি রেজাল্ট দেওয়ার কথা বলছি। রবি, মঙ্গল, শনি, কেতু, রাহু এবং এই গ্রহগুলো কিন্তু ন্যাচারাল ম্যালিফিক। এগুলো যদি ধরুন পীড়িত হলে এর একটা রেজাল্ট। আবার ত্রিকভাবে অধিপতি 6, 8, 12, সেটাও যদি কোনো শুভগ্রহ হয়, তুলা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি বৃহস্পতি ধরেই নিচ্ছি, বৃষ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং অষ্টমপতি শুক্র বৃহস্পতি, তার একটা আলাদা রেজাল্ট হচ্ছে। যদি পাপগ্রহ পীড়িত হয়, কিন্তু সেই যদি কেন্দ্র কোণপতি হয়, ধরুন তুলা লগ্নের ক্ষেত্রে শনি কেন্দ্র কোণপতি, লগ্নে বসে এক্সল্টেড, কিন্তু কেতু দ্বারা যুক্ত, মঙ্গল দ্বারা যুক্ত, সেক্ষেত্রে তাকে শারীরিক কষ্ট দেবে, কিন্তু মেটেরিয়ালিস্টিক গেনে কিন্তু বাধা দেবে না। সে প্রচুর উন্নতি করবে, টাকা পয়সা আসবে, শনি কানেকশন অপারেশন হবে, তার শরীরে কাটাছেড়া হবে, এগুলো কিন্তু হবে। আর যদি শুভগ্রহ ধরুন বসে রইল, কিন্তু মানে নৈসর্গিক শুভগ্রহ কিন্তু ত্রিকভাবের অধিপতি, 6, 8, 12 অধিপতি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অর্থ ভালো দেবে না, জীবনে উন্নতি তেমন করতে দেবে না, কিন্তু আপনার শরীর ভালো থাকবে। 2 ধরনের বিষয় আছে। কেউ দেখবেন পরিপূর্ণভাবে সুখী নয়, এখানে হ্যাঁ পরিপূর্ণ সুখী কিন্তু কেউ নয়। গ্রহদের যে
কি বলবো যে ব্যাপ্তি সেটা দু ধরনের। আচ্ছা, আমরা অনেক কিছুই স্যার থেকে জেনে নিলাম এবং এখানে স্যার আমার আরেকটা কোয়ারি ছিল আপনার কাছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে নবম ভাব কীভাবে বিবাহের ক্ষেত্রে প্রভাব ফেলছে। তো কারোর যদি নবমপতি অষ্টমে বসে থাকে পাপগ্রহের সাথে যুক্ত হয়, যেমন ধরুন রবি, রাহু এবং বুধ যদি কারো কানেক্টেড থাকে অষ্টমে, এবং সেক্ষেত্রে নবমপতি তার যদি রবি হয়, তার বিবাহিত জীবনে ঠিক কীরকম প্রভাব পড়বে? আপনি বললেন যে অষ্টমপতি রবি, নবমপতি রবি, তাহলে ধনু লগ্ন সাপেক্ষে ধরবো। ধনু লগ্নে নবমপতি রবি সে গেছে অষ্টমে, তারপরে কর্কট রাশিতে গেছে। অষ্টমে গেলেও এলিমেন্টারি ডিসারমানি হয়নি। এলিমেন্টারি ডিসারমানি কি? গ্রহদের যে চরিত্র, রবি চন্দ্র একে অপরের মিত্র, রবি চন্দ্র একে অপরের মিত্র, রবি চন্দ্র বৃহস্পতি মঙ্গল কেতু এরা হচ্ছে একে অপরের মিত্র, আর অপর গ্রহগুলো অপর সাইডে থাকবে। স্যার কিছুক্ষণ আগে আপনি যেরকম বলছিলেন যে নবমপতি বা নবম ঘরের প্রভাবও আমাদের বিবাহিত জীবনে পড়ে। তো এবার যদি কারোর জন্মকুণ্ডলিতে রবি, রাহু এবং বুধ একসাথে কানেক্টেড হয়ে রবি রাহু বুধ, বুঝতে পেরেছি, অষ্টমে বসছে এবং তার অষ্টম ঘরটা হচ্ছে সিংহের ঘর, সেক্ষেত্রে তার বিবাহিত জীবনে কি প্রভাব পড়বে? রবি রাহু বুধ যদি ধরুন সিংহ রাশিতে পড়ে থাকে, সেক্ষেত্রে পিতার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ হবে। নবমপতি অষ্টমে গেছে, নবম থেকে বিচার করা হয় পিতা, দশম থেকেও পিতা বিচার করে। দশম পিতা হচ্ছে যখন আপনার গার্জেন, আপনার গার্জেনে গিয়ে ডটার অফ এই তখন হচ্ছে দশম ভাব। কিন্তু যখন আপনাকে মামনি বলে ডাকছে বা এদিকে আয় বলে ডাকছে, তখন কিন্তু 9th হাউস, ঠিক আছে, ভালোবাসার বাবা যেটা, সে যদি অষ্টমে চলে যায় এবং আপনি যে বললেন যে ওখানে চন্দ্র এবং বুধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পিতার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ কিন্তু হতে পারে। এবং কিছুটা হলো আপনার যে পারিবারিক স্ট্যাটাস, আপনার যে পারিবারিক কালচার, আমি সেকেন্ড হাউস জানি না আমার আপনার অ্যাফ্লিক্টেড কিনা, সেক্ষেত্রে কিন্তু একটুখানি নিম্ন স্তরে কিন্তু বিবাহ হতে পারে। আচ্ছা, সেকেন্ড হাউসে যদি কেতু বা রাহু বসে, সেক্ষেত্রে ইন্টারকাস্ট ম্যারেজ হবে। আপনি যে সামাজিক মানে যে জায়গায় রয়েছেন তার থেকে একটুখানি ডাউনওয়ার্ড হবে আপনার বিবাহ, এবং সেটা পিতার বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধাচরণ করে। কিছুক্ষণ আগে আমরা জানলাম স্যারের থেকে যে কিভাবে আমরা আমাদের স্পাউসকে খুঁজে পেতে পারি। এবার আমরা জানবো স্যারের কাছ থেকে যে স্পাউস আমাদের কোন প্রফেশনের সাথে যুক্ত হতে পারে, এটা আমরা অ্যাস্ট্রোলজি থেকে কিভাবে জানতে পারি? হ্যাঁ, আজকে এটাও জানা যায় যে অনেক ছেলে বলে আমার বউ কি চাকরিরতা হবে বা ব্যবসা করবে, মানে স্পষ্ট কথা উপার্জনশীলা হবে কি না। আর তেমনি ওয়াইফ কোনো মহিলা এসে বলে আমার হাজব্যান্ড কোন প্রফেশনে থাকবে, এটা ইজি বলা যায়, চার্ট থেকে বলা যায়। যদি কিছুই না, রাশিচক্রের যার রাশিচক্র বিচার করছেন তার সপ্তমপতি যদি দশমের সঙ্গে কানেক্টেড হয়, দশম ভাবের সঙ্গে বা দশমপতির সঙ্গে, তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে হাজব্যান্ড ওয়াইফ কর্মরতা হবে একজনের চার্ট থেকে। বা সপ্তমপতি যদি লগ্ন বা লগ্নপতির সঙ্গে যুক্ত হয়, মার্কারির সঙ্গে যুক্ত হয়, তাহলে ব্যবসা করবে। এবার এটাকে আরেকটু যদি লোকে এতে শান্তি পায় না, কী ধরনের প্রফেশনে যাবে, কি করবে, ইলাবোরেটলি জানতে চায়। সহজ ভাষায় বলে দিচ্ছি, ধরুন কারোর তুলা লগ্ন, আপনি জানতে চাইছেন ওয়াইফের কী করবে, চাকরি করবে কি ব্যবসা করবে। মেষকে লগ্ন হিসাবে ধরুন আপনার চার্টে, মেষকে লগ্ন, কারণ সপ্তম ভাব থেকে আমরা বিচার করি পত্নী বা পতি, সপ্তম ভাবকে লগ্ন হিসাবে ধরুন ওটাই লগ্ন, ভুলে যান আপনার তুলা লগ্ন ধরে এবার বিচার করুন যে দশমপতি এবং সপ্তমপতি, যদি দশমপতি দ্বিতীয় এবং ষষ্ঠের সঙ্গে কানেক্ট করে তাহলে সে চাকরি করবে। যদি সপ্তমপতি বা দশমপতি সপ্তম দশমের সঙ্গে কানেক্ট করে, মানে ওই 7th হাউসকে লগ্ন ধরে, তাহলে সে ব্যবসা করবে। এবার কী জাতীয় চাকরি করবে, কী জাতীয় ব্যবসা করবে, এটা একটা বিশাল মানে 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 কী বলবো প্রশ্ন, বিশাল একটা আলাদা চ্যাপ্টার আমার বই বেরোবে খুব কয়েকদিনের মধ্যে, ইন ডিটেলসে আলোচনা করেছি। এইটা থেকে একদম ইন ডিটেলসে বলে দেওয়া যায় যে কোনোভাবেরই। ধরুন আপনি বললেন আমার ছেলে বড় হয়ে চাকরি করবে না ব্যবসা করবে, বলতেই পারেন আমার মেয়ে বড় হয়ে চাকরি করবে, তখন জানতে হবে বড় ছেলে কি ছোট ছেলে বা বড় মেয়ে কি ছোট মেয়ে। যদি প্রথম সন্তান হয়, ফিফথকে লগ্ন হিসাবে ধরুন আপনার মকর লগ্ন, সেক্ষেত্রে আপনি লগ্ন ধরবেন হচ্ছে বৃষ, ওইভাবে ধরে আপনার লগ্ন সাপেক্ষে যে গ্রহ বসে আছে আপনি বিচার করুন, দশমপতি কোথায় আছে, ষষ্ঠপতি কোথায় আছে, বিচার খুব সহজ। এটা জেনে বলে না, যেমন জিন ডিএনএ, মেডিকেল সায়েন্সে ডিএনএ যেমন প্রভাবিত হয়, হরস্কোপে কিন্তু মানে আপনার হরস্কোপ থেকে আপনার 3 পুরুষ কেন মানে রক্তের সম্পর্কে বাবা মা কাকা জ্যাঠা তাদের যেমন গণনা করা যায় নির্দ্বিধায়, এবং আপনার আগত যে ছেলে মেয়ে এমনকি আপনার হাজব্যান্ডেরও গণনা করা যায়। ভাবকে লগ্ন হিসাবে ধরে এলোপাতারি গণনা করুন, মিলবেই। স্যার এবার আমার আরেকটা কোয়ারি ছিল যে কর্মক্ষেত্রে
প্রেমের যোগ থাকবে কি থাকবে না এটা আমরা কিভাবে জানতে পারি? পঞ্চমপতি সপ্তমপতির কানেকশন, দশমপতির কানেকশন একসঙ্গে যুক্ত হবে, 5, 7 এবং দশমের কানেকশন থাকবে। পঞ্চম হচ্ছে প্রেমিক প্রেমিকা, সপ্তম মানে হচ্ছে বিপরীত লিঙ্গ, দশম মানে হচ্ছে প্রফেশন, দশমপতি মানে হচ্ছে প্রফেশন কানেক্টেড হবে, রাহু শুক্রের কানেকশন হবে। আপনি কাজের ক্ষেত্রে প্রেম, সহকর্মীর সাথে প্রেম হয়ে গেল, অবধারিত হবে। সোশ্যাল মিডিয়া ধরুন, এবার আসছে সোশ্যাল মিডিয়া, ধরুন আপনি জানতে চাইছেন ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াট এভার, মেসেঞ্জার এরকম প্রচুর দেখেছি আমি। কীরকম দেখবেন, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট এই দুটো ভাব দেখতে হয় থার্ড হাউস এবং ফিফথ হাউস থেকে। যদি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সপ্তমের সঙ্গে কানেক্ট হলো, হয়ে তৃতীয় এবং তৃতীয়ের সাথে কানেক্ট হলো, তার মানে কি 3, 5, 7 কানেক্ট হলো, রাহু শুক্র মঙ্গল কানেক্ট হবে। রাহু মানে হচ্ছে কম্পিউটার, শুক্র মানে হচ্ছে ইলেকট্রনিক্স, আপনি গেজেটের মাধ্যমে ইউজ করছেন, আর আমি মঙ্গল বললাম, মঙ্গল হচ্ছে আমরা হার্ডওয়্যারকে বিচার করি। কোনো জায়গায় ইন্টারনেটের কারগ্রহকেও মঙ্গল হিসাবে কল্পনা করা হয়েছে। এটা যদি থাকে আপনার সোশ্যাল মিডিয়া চ্যাট মানে ওসব চ্যাটিং ফ্যাটিংয়ের মাধ্যমে প্রেম হতে পারে। বর্তমানে এইটার প্রবণতাটাই বেশি দেখা যায়, কিন্তু এই প্রেমগুলো স্থায়ী হয় না কেন? হ্যাঁ স্যার, এটাই আমার প্রশ্ন যে বর্তমানে আমরা বিভিন্ন ডেটিং অ্যাপ বা এই ধরনের ম্যারেজ অ্যাপগুলো দেখে থাকি যেখান থেকে ফ্রড কেসের সম্ভাবনাটাই বেশি থাকে। খুব সহজটা কেন? খুব সহজ, যদি রং হৃদয়ং মম ততস্থ হৃদয়ং তব মন্ত্র উচ্চারণ করা হয় বিয়ের সময় 9th হাউস থেকে। আমি একটু আগেই বললাম 9th থার্ড হাউস থেকে বিচার করা হবে ইন্টারনেট, 5th হাউস থেকেও তাই, ইলেকট্রনিক্স গেজেট। 9th 7th হাউসকে দেখুন, থার্ড হাউস হচ্ছে যে কোনোভাবে, সপ্তম ভাব হচ্ছে তার বিরুদ্ধ ভাব, ঠিক আছে। জেনারেলি যে কোনোভাবে 7th হাউস তার অ্যান্টি হয়, সেক্ষেত্রে এই ধরনের প্রেমগুলো কিন্তু টেকে না। আর দেখুন অ্যাফ্লিকশন আছে, যেমন ধরুন এই যে বিয়ে হচ্ছে, পূর্বজন্মের ঋণ ছিল সেই মহিলার কাছে আপনার বা সেই পুরুষের কাছে, আপনার ঋণ মেটাতে হবে। যে আপনার সন্তান হয়ে আসছে, পূর্বজন্মে তার থেকে ঋণ নিয়েছেন, কোনো না কোনো ঋণ তো আছেই, আত্মিক ঋণ, মানসিক ঋণ, কায়িক ঋণ, বাচিক ঋণ আছেই, সেই ঋণ ফুলফিল করতে হবে, তা না হলে হবে না। বোঝা গেল? স্যার, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে এসছে। আমার লাস্ট আপনার কাছে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যারা বর্তমানে বিবাহিত দম্পতি তারা তাদের জীবনটাকে ঠিক কীভাবে সুন্দর করে গোছাতে পারে এবং জ্যোতিষকে কোনো রকমভাবে ভয় না পেয়ে বা অন্ধবিশ্বাস না করে তার ইতিবাচক দিকগুলোকে কাজে লাগিয়ে তারা কিভাবে তাদের জীবনকে কাটাতে? প্রথমেই বলবো, ঘটনা ঘটে যাওয়ার পর কিছু করে ফিরানোটা যতটা কঠিন, ঘটনা ঘটার আগে মানে এ বিষয়ে প্রিকশনস নেওয়া উচিত, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। বিবাহের আগে ভালোভাবে দুজনের হরোস্কোপ ইন্ডিভিজুয়ালি দেখতে হবে। আমি একটু আগেই বলেছি যে ওই সোকল্ড যে অষ্টকূট বিচার, সেটা আজকের দিনে প্রযোজ্য না। ইন্ডিভিজুয়ালি হরোস্কোপ দেখতে হবে, দেখে প্রতিকার প্রতিবিধান করে বিবাহ করতে হবে। অনেক ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধানে কোনো জায়গা থাকে না, সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী সুখের কথা ভেবে পত্নী মানে সেই সম্পর্ক বা সেই সম্বন্ধ থেকে বেরিয়ে এসে নতুন সম্বন্ধে ঢোকা উচিত। আর যদি প্রতিকার প্রতিবিধানের বিধান থাকে সেটা চার্ট বলবে, সেইটা দেখে যদি অগ্রসর হওয়া যায়, অন্তত এটুকুনি বলতে পারি 100 বা হানতে না পারলেও 80% ক্ষেত্রে আপনি সুন্দর এবং সুখী জীবনযাপন করতে পারবেন। এবং স্যার, বিবাহের ক্ষেত্রে কি রাশির ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ? মানে দুটো মানুষের মধ্যে যে রাশির মিলটা, মানে রাশির মিলটা কি বিবাহের ক্ষেত্রে খুবই গুরুত্ব? দেখুন, আমি আবার একটু আগে বললাম, আমাদের কিন্তু পুরো জিনিসটাকে নিয়ে অগ্রসর হতে হবে। রাশি বা লগ্ন ওইভাবে করলে হয় না, এত সরলীকৃত হলে কিন্তু জ্যোতিষশাস্ত্রে অবমাননা করা হবে। ইন্ডিভিজুয়ালি চার্ট দেখতে হবে, ইন্ডিভিজুয়ালি চার্ট মানে দুটো চার্টে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে, কী কী ভালো গুণ আছে, কী খারাপ গুণ আছে দেখতে হবে, দেখে তার অ্যাসিমিলেশন করে তবে। জেনারেলি রাশি আমাদের মানসিক অবস্থাকে নির্ধারণ করে, লগ্ন আমাদের দেহগত অবস্থাকে নির্ধারণ করে, কিন্তু ওইটা দিয়ে তো জীবন চলবে না, কতদিন চলবে? আমাদের ইন ডিটেলসে যদি আমরা দুটো হরোস্কোপ ইন্ডিভিজুয়ালি জাজ করতে হবে, করে যদি এগোনো যেতে পারি তাহলে ভালো হয়। তাহলে আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি এবং আমরা জেনে নিলাম যে কিভাবে আমরা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা এটা বিচার করতে পারি যে আমরা কর্মক্ষেত্রে আমাদের স্পাউসকে কিভাবে খুঁজে পাবো, লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ হবে কিনা আমরা এগুলোও জানতে পারলাম। স্যার আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। আমরা আমাদের আজকে আলোচনা তাহলে এখানেই শেষ করছি এবং পরের পর্বে আমরা আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। নমস্কার।